সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শকদের এবং আপনাকেও শুভেচ্ছা। ধন্যবাদ। আতিক ভাই, আপনারা জানেন যে ইরান একটা টেনশন চলছে গত কয়েক মাস যাবত। এই টেনশনের মাঝখানে গত 37 বছরের একটা রীতি ভাঙতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ যদি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। 1979 সালে আপনার 8 ফেব্রুয়ারি বিমান বাহিনীর একটা অংশের আপনার প্রকাশ্যে আয়াতুল্লাহ খোমেনি আসছিলেন, ওখানে তার মধ্যে অনুগত্য ঘোষণা করেছিলেন। ওইখান থেকে আপনার পাহেলভি যুগের সমাপ্তি করা হয়। কিন্তু এই যে ওনার যে অনুপস্থিত কি কারণে, এটা অনেকে অনেক ধরনের কথা বলছে। অনেকে বলছে যে হামলা হতে পারে, উনি বাংকারে চলে গেছেন, বা যুদ্ধে কি ধরনের পরিকল্পনা করবেন সেটা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। সবকিছু নিয়ে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরান এখন একটা যুদ্ধাবস্থায় আছে। আমরা এটা স্বীকার করি আর না করি, তারা সর্বোচ্চ। এর মধ্যে পশ্চিমাদের একটা বিষয় আছে, তারা সবসময় মিডিয়া প্রপাগান্ডাটাকে খুব গুরুত্ব দেয় এবং তারা প্রচুর মিথ্যা কথা বলে এবং এগুলো দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। তো ইরানিরাও তো তার ট্রলের শিকার আমেরিকানদের। তো আপনি দেখবেন ইরানের মেইন প্রোগ্রাম হয় 1 ফেব্রুয়ারি, হ্যাঁ, যেখানে আয়াতুল্লাহ খামেনিকে তারা বলতেছিল বাংকারে চলে গেছে, রাশিয়ায় চলে গেছে, এইখানে ওইখানে নানান কাহিনী। কিন্তু আয়াতুল্লাহ খামেনি ওই দিন 1 ফেব্রুয়ারি ইরানের যে প্রতিষ্ঠাতা, ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহর মাজারে জিয়ারত করেছেন এবং প্রকাশ্যে এসেছিলেন। তার মানে উনি আসলে গোপনে নেই, প্রকাশ্যেই আছেন। তো স্বাভাবিকভাবে কিছু তো সিকিউরিটি ইস্যু থাকেই, এরকম একটা সিরিয়াস ইস্যু। মানে অনেকে বলছে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। তো তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে যদি হয় তাহলে তো এই ধরনের সিকিউরিটি মেনটেন করাটা খুব স্বাভাবিক বিষয়। হ্যাঁ, তারপরে এই যে তাদের একটা পাহলবি বংশের পতনের পর থেকে যে ইমাম খোমেনি আসছেন ইসলামী বিপ্লব নিয়ে, তো এইটাকে কিন্তু আমেরিকায় যে গণ আন্দোলনের নাম দিয়ে ওই পাহলবি বংশেরই একজন পুত্রকে তারা আমেরিকায় আশ্রয় দিয়েছে এবং তার মাধ্যমে তারা এই ফেব্রুয়ারির আগে তারা চেষ্টা করেছিল যে কিছু কিন্তু আসলে তারা ব্যর্থ হয়েছে। এবং স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র যেমন আক্রমণের পথে আছে, আবার আলোচনার মধ্যেও আছে, ঠিক ইরানিরাও একইভাবে তারা তাদের সরকারি তরফে বলা হয়েছে যে আমরা ট্রিগারে চাপ দিয়ে রেখেছি, ধরে রেখেছি এবং একই সাথে আমরা কূটনীতির পথে আগাচ্ছি। এবং আপনি জানেন যে আমেরিকানরা আসলে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করেই ইরানকে কাবু করতে চেষ্টা করছে, কিন্তু ঘটছে কিন্তু উল্টো। কারণ ওমান কিন্তু অনেক আগে থেকে ইরান এবং আমেরিকার অনানুষ্ঠানিক যে আলোচনার মাধ্যমে তারা মধ্যস্থতা করতেছিল। তো এইবারও ইরান সেইখানে আলোচনা চালাচ্ছে এবং গতকাল আপনার ইরানের পার্লামেন্ট, মানে ওদের যে মজলিস, সেইখানে একটা গোপন বৈঠক। গোপন মানে কি, মানে ওইখানকার কোনো তথ্য বাইরে আসেনি এবং বরাবরের মতো এখানে ওদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্বাস আরাকচি এবং তার দল। কিন্তু সেই সাথে ইরানের সামরিক কমান্ডারদের একটা বড় অংশ সংসদ সদস্যদের সাথে এই আলোচনায় অংশ নেন এবং স্বাভাবিকভাবে এটাকে ধরা হয় যুদ্ধের একটা চূড়ান্ত প্রস্তুতি। কারণ সামরিক এবং বেসামরিক নেতৃবৃন্দ যখন একসাথে মিটিং করে, তার মানে কিছু একটা ঘটতেছে, সেখান থেকে কোনো তথ্য যেন বাইরে না যায়। এবং স্বাভাবিকভাবে ওদের পার্লামেন্টারি স্পোকসপারসন পরবর্তীতে সাংবাদিকদের জানিয়েছেন যে আমরা একটা ইনডোর মিটিং করেছি এবং এটার কোনো তথ্য আমরা বাইরে দিচ্ছি না। এবং স্বাভাবিকভাবে এটা ধরে নেওয়া হচ্ছে যে সর্বোচ্চ নিরাপত্তা কৌশল, এবং একই সাথে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটা শক্ত বার্তা যে আমরা কিন্তু যুদ্ধের সবকিছু রেডি, তোমরা আলোচনা চালাও। এবং মার্কিনিরাও একটা সামরিক চাপ, একই সাথে তারাও এখানে তাদের সর্বশেষ প্রযুক্তির যন্ত্রপাতি এবং ওয়ার ইকুইপমেন্ট সব নিয়ে এসেছে। তো এখন এটা দেখা যাক যে আসলে কি দাঁড়ায়। তো আলোচনায় এখানে তো অনেক ইস্যুই আমেরিকানরা ইরানের প্রতি দিছিল, যে লং রেঞ্জ মিসাইল করা যাবে না, আকাশে স্যাটেলাইট পাঠানো যাবে না, এবং মধ্যপ্রাচ্যে যে প্রতিরোধ যোদ্ধা গ্রুপগুলো আছে তাদের সাহায্য বন্ধ করতে হবে। তো ইরান এইসব কোনো কিছুই মানেনি এবং প্রথম আলোচনা ইরান বলে দিয়েছে অনলি তোমাদের সাথে আমাদের আলোচনা হবে পরমাণু ইস্যু নিয়ে, এর বাইরে অন্য কোনো ইস্যু আমাদের আলোচনায় আসবে না। ঠিক এই অবস্থায় আমেরিকাও এই বিষয়গুলো মেনে নিয়েছে এবং মধ্যপ্রাচ্যের সেই যে দুষ্ট দেশটি
সে কিন্তু এখন আর আমেরিকাকে ট্রাস্ট করতে পারতেছে না যে আসলে আমেরিকা কি করতেছে। কারণ তারা যখন মার্কিন সেনা কমান্ডের সাথে আলাপ করে, তারা বলে হ্যাঁ আমরা ঠিক মতো আছি, কোনো সমস্যা নেই। তো তখনই ওরা বলে যে ঠিক আছে তাহলে আক্রমণ করো, বলে না এখন আক্রমণ হচ্ছে না, আমরা দেখি। তো এই কারণে তারা সন্দিহান, এবং এই জন্য তাদের যে প্রধান ব্যক্তি সে কিন্তু ওয়াশিংটন সফরে যাবে এবং আগামীকালে যাওয়ার কথা। হ্যাঁ, তো তার মূল কাজই হলো যে আসলে এইসব আলোচনা করে কি হবে না, তোমরা অ্যাটাকে যাও। তো কিন্তু মার্কিনীরা এই মুহূর্তে অ্যাটাকে যেতে পারছে না। দুইটা প্রবলেম, এক হলো যে তার অর্থনৈতিক অবস্থা এখন আরেকটা যুদ্ধের ব্যয় বহন করতে পারবেন না, যদিও তারা ইউক্রেন যুদ্ধে কিন্তু তারাই ব্যয় বহন করছে অফ দ্য রেকর্ড। তো এই অবস্থায় এখন আমেরিকার জন্য দুইটা ফ্রন্ট খোলা, ফ্রন্টের বাইরেও শ্যাম রাখি না কোল রাখির অবস্থা। একে এসে যুদ্ধের মানে ইরানিরা কিন্তু এখন একটা ভালো পজিশন আছে, উইন উইন সিচুয়েশন। যদি আমেরিকা আক্রমণ করেও বসে, সেও কিন্তু পাল্টা আক্রমণ করবে, এবং সে যদি পাল্টা আক্রমণ করে আমেরিকার একটা বিমানবাহী রণতরী বা কোনো একটা দেশের ক্ষতিও করে, তখন কিন্তু সারা ওয়ার্ল্ডে একটা অন্য বার্তা যাবে যে তুমি এত শ্রেষ্ঠত্ব দাও, তোমার তো দিছে চট্টগ্রাম। হ্যাঁ, আবার এখান থেকে সে সরেও আসতে পারতেছে না। তো সে যদি এখান থেকে একটা চুক্তি করেও সরে আসে, ইরানের সেই ক্ষেত্রেও বিজয়, হামলা করলেও ইরানিদের বিজয়, যার ফলে মার্কিনীরা এখন ডাবল ফ্যাক্টরের মধ্যে আটকে গেছে। আচ্ছা, এর মধ্যে আপনি জানেন যে ওমান সফরে গেছেন আলী লারিজানি, নিরাপত্তা সংস্থার সচিব যিনি, উনি ওমানে যেহেতু প্রথম আলোচনাটা হয়েছে, এখানে আপনি কি বার্তা দেখছেন ওনার লারিজানির সফরটা? লারিজানির সফর স্বাভাবিকভাবেই তারা ইরানিরা যে দুই ফ্রন্টে, আমেরিকানরা যেমন দুই ফ্রন্টে খেলতেছে, সামরিক এবং কূটনৈতিক, ইরানিরাও সামরিক এবং কূটনৈতিক। তো লারিজানিকে ইরানের, আপনি জানেন আলী লারিজানি ইরানেও খুব শক্তিশালী, এবং তার ভাই আছেন আরেকজন লারিজানি, তার নামও, সেও খুব শক্তিশালী পজিশনে, এবং সম্ভবত এই আলী লারিজানি ইরানের বিচার বিভাগীয় প্রধান ছিলেন একসময়, এবং প্রেসিডেন্ট পদেও উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একসময়। তো তার এই সফর ওমানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে ইরানি শীর্ষ কূটনীতিকদের অন্যতম, এবং স্বাভাবিকভাবেই এই ওমান ছিল নীরব মধ্যস্থতাকারী দীর্ঘদিন যাবৎ। যদিও ওমান ছোট দেশ, কেউ খুব একটা আলোচনায় দেখে না, কিন্তু তারাই ভিতরে ভিতরে অনেক আলোচনা করে। তো সেই হিসাবে সে কিন্তু একই সাথে আবার এই লোক কিন্তু আলী লারিজানির সাথে, আপনারা জানেন যে ওদের যে ইরানের যে শক্তিশালী বাহিনীটা, সেই বাহিনীরও কিন্তু উনি এক সময় কমান্ডিং ছিলেন। তো যার ফলে তার নেতৃত্বে যে ওমানে এখন আগামীকাল যে সফর হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনোভাবেই তারা পারমাণবিক ইস্যুর বাইরে ইরানের অন্য কোনো ইস্যু আনবে না। এবং একই সাথে তারা আলোচনায় গাজার যুদ্ধ, পারস্য উপসাগরে যে মার্কিনীদের উপস্থিতি এবং নিরাপত্তা, এবং ওই দুষ্ট দেশটির সাথে ইসরায়েলের যে উত্তেজনা, এই সব বিষয়গুলো তাদের আলোচনায় আসবে। এবং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে তারা মার্কিনীদের কোনো দাবি মেনে নেবে না, শুধু একটা পরমাণু বিষয়ে আলাপ করতে পারে। এবং না, পরমাণু ইস্যুতেও মার্কিনীদের দাবি হলো জিরো, কিন্তু ইরানিরা তো কখনোই জিরোতে এটা মেনে নিবে না। তো এখন দেখার দরকার যে রোববার নাগাদ কি হয়। আচ্ছা, আমি আরেকটা বিষয়ে, এর ফাঁকে আমরা একটু চীন থেকে ঘুরে আসি। চলেন, চীনে এখন অভিযোগ উঠছে চীনের বিরুদ্ধে, তারা গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। গোপনে কেন একটু বলেন তো? পাল্টাপাল্টি অভিযোগ করছে চীন। মার্কিনীরা তো সবসময় তার বিরোধী পক্ষকে এরকম অভিযোগ করে, যেমন ইরানের ব্যাপারে ওই মধ্যপ্রাচ্যের দুষ্ট দেশ, এবং তারা অভিযোগ করছিল গত 30 বছর যাবতই যে এরা পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, এদের ইউরেনিয়াম এনরিচমেন্ট খুব হাই, কিন্তু 30 বছর তো আর লাগে না। তো ঠিক চীনের বিরুদ্ধেও, যেহেতু চীন এখন অর্থনৈতিক এবং সামরিকভাবে পৃথিবীর লিডিং পজিশনে চলে আসছে, বাস্তবে হয়তো দেখা যাবে যে রিয়েল সিচুয়েশন তারা আমেরিকাকেও টপকে গেছে, কিন্তু আমেরিকানরা এটা স্বীকারও করে না, অস্বীকারও করে না। এই কারণে তারা এখন ইরানের মতোই চীনকেও ধরেছে যে, এবং চীন কিন্তু সরাসরি তারা অস্বীকার করেছে যে এই ধরনের কোন প্রকল্প বা বিস্ফোরণ তারা ঘটেনি। আমেরিকানরা অভিযোগ করছে ডিপ কাপলিং নামে একটা কৌশল আছে, যেটার মাধ্যমে আপনার বিস্ফোরণ ঘটালে মাটিতে ওই রকম ভূকম্পনটা অন্য দেশ থেকে ঠিক মতো টের পাওয়া যায় না। তো তারা এটা, তো চীন বলছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এবং মূলত আমেরিকা চীনকেও ইরানের মতো এই পরমাণু বিষয়ক এবং অস্ত্র বিষয়ক আলোচনায় টেবিলে আনার জন্য, এবং যেহেতু আপনি জানেন যে স্টার্ট নামক একটা চুক্তি ছিল রাশিয়ার সাথে, চুক্তিটা নবায়ন হয়নি। এখন আমেরিকার যে কৌশল, যে সে নতুন করে আসলে, যেহেতু এই যে ইরান, রাশিয়া, চীন এইসব প্রেক্ষাপটে তার অস্ত্রের যে আধুনিকতা কিনা সেটা নিয়ে তারাও সন্দিহান, এবং বিশ্বেও একটা সন্দেহ আছে। এই কারণে তারা একটু নতুন করে পরীক্ষা নিরীক্ষা চালাতে চায় তাদের অস্ত্রের। তো সেইটা করতে গেলে তো এখন যদি করে, তাহলে তো তাদের যে ভাবমূর্তি আছে বিশ্বে, সেটা একদম ধসে যাবে। তারপরে হলো আমেরিকানরা যেটা চাচ্ছে যে নতুন ভাবে রাশিয়া এবং চীনকেও আলোচনার টেবিলে টেনে এনে পরমাণু নিরস্ত্রীকরণ, বা যে ভাই তোমারও এই অস্ত্র আছে, আমারও এই অস্ত্র আছে, এগুলো তুমি এখন ইউজ করবা না, আমার এগুলো ইউজ করবা, মানে এইভাবে করে সে আসলে রাশিয়া এবং চীনকে আবার একটু
দমিয়ে রাখার মতো একটা অবস্থায় নিতে চায়, কিন্তু চীন সরাসরি এই ঘটনার এই ধরনের আলোচনায় অংশ নিতে তাদের অনীহা প্রকাশ করেছে। এবং এই বছরে তো দুই দেশের রাষ্ট্রপ্রধান দুই দেশের সফরের কথা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং দুই দেশের রাষ্ট্রপ্রধানের সফর এবং রাশিয়ার তুলনায় আপনি জানেন চীনের অস্ত্র ভান্ডার, কিন্তু চীন ওইভাবে প্রকাশ্যে যে পারমাণবিক বোমার অস্ত্র ভান্ডার খুব ছোট, এবং তারা যেটা প্রকাশ করেছে বাস্তবে কি সেটা তো আমরা জানি না। আমেরিকানরা তো অনেক অভিযোগ করে। তো সমান সংখ্যায় না থাকলে তো সমান শর্তে আলোচনাও হবে না মার্কিন যুক্তরাষ্ট্র। তো মার্কিন যুক্তরাষ্ট্র এটা বুঝেই আগে ভাগে সে চীনের উপর একটা অতিরিক্ত চাপ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা এখন দেখবেন যে সামনে নতুন কিছু ছবি আমাদের সামনে চলে আসছে। এক হলো যে পারমাণবিক পরীক্ষার নিষেধাজ্ঞার যে কার্যকারিতা, এটা দুর্বল হয়ে গেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন নতুন করে আবার অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়তে পারে, এবং ছোট ও মাঝারি দেশগুলোর জন্য এটা বড় নিরাপত্তার ঝুঁকি। এবং বৈশ্বিক যে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া, এটা কিন্তু আগেও স্থবির ছিল, এখন আরো বেশি স্থবির হয়ে যাবে। এর ফলে একটা জিনিস কিন্তু আমাদের সামনে চলে আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শ্রেষ্ঠত্ব সেটা কিন্তু আর নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণের ফলেই এটা প্রকাশ পাচ্ছে। কারণ সে যদি শ্রেষ্ঠই হইতো তাহলে নতুন করে আবার চীন, ইরান এই ধরনের দেশগুলোকে কেন অস্ত্র প্রতিযোগিতা এবং এইসব বিষয়ে সে টেনে আনছে। একটা জিনিস কিন্তু আমাদের সামনে চলে আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শ্রেষ্ঠত্ব সেটা কিন্তু আর নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণের ফলেই এটা প্রকাশ পাচ্ছে। কারণ সে যদি শ্রেষ্ঠই হইতো তাহলে নতুন করে আবার চীন, ইরান এই ধরনের দেশগুলোকে কেন অস্ত্র প্রতিযোগিতা এবং এইসব বিষয়ে সে টেনে আনছে। তার মানে হলো তার শ্রেষ্ঠত্ব প্রায় শেষ। সে নিজের মুখে তার কার্যক্রমে এগুলো প্রকাশ করছে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে তারপরে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে বিশ্ব সংযোগ অনুষ্ঠানটা আপনারা দেখছেন সেটাও আমাদেরকে জানিয়ে দিন। আর আমাদের এখানে আপনারা যদি কোনো বিষয়, আন্তর্জাতিক বিষয়ে যদি কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সে বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।